হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এই ভিডিওতে কোনো মুভি রিভিউ, কোনো মুভি আপডেট বা কোনো কন্ট্রোভার্সি কিছু নিয়েই কথা হবে না। একটা অন্য টপিকে পুরোপুরি কথা বলবো, এবং এটাকে অনেকে ভাবতে পারে হয়তো পলিটিক্যাল টপিক, তা কিন্তু একদমই নয়। আমি কোনো রকমে বা কোনোভাবে মানে সিনেমা এবং পলিটিক্সকে এক জায়গায় রাখি না, কোনোভাবেই রাখি না। নাহলে তো অনেক অভিনেতাই রয়েছে বা অনেক অভিনেত্রী রয়েছে যারা হয়তো আমি যে দলকে সাপোর্ট করি তারা হয়তো বিরোধী দলে, তাদের কাছ থেকে আমাকে দেখা ছেড়ে দিতে হবে যদি আমি ওই মেন্টালিটি নিয়ে থাকি। তো এখানে কিছু বক্তব্য আমি রাখবো যেটা আমার মনে হলো কোথাও গিয়ে ঠিক নয়। আজকের দিনে দাঁড়িয়ে তো আমার মনে হলো এটা নিয়ে আলোচনা করা খুব দরকার, এবং এই মেন্টালিটি যতদিন না শিল্পীদের মধ্যে থেকে যাচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রির এই এগোনো বা একত্রিত হওয়া, এক হয়ে চলা, এটা কোথাও গিয়ে আমরা মানে অনেকটা পিছিয়ে থাকবো। নতুন জেনারেশনে যখন সবাই এইভাবে ভাবছে না, তখন যারা অনেক বেশি সিনিয়র তাদেরকে রেসপেক্ট করা হয়, যারা মানে অনেক সময় বলে ছোটদের থেকে বড়রা অনেক বেশি বোঝে, ওরা অনেক বেশি জানে। তো তারা যখন বাচ্চাদের মতো কাজ করে, ক্লাস 5-6 বাচ্চাদের মতো লড়াই করে, তখন সেটা হাস্যকর জায়গায় গিয়ে পৌঁছয়। তো রিসেন্টলি আমি চিরঞ্জিত চক্রবর্তীর একটা ইন্টারভিউ দেখলাম। দেখুন, চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু একজন খুব রেসপেক্টেবল মানুষ। ওনার অভিনয় নিয়ে নানা সময় নানা কথা হয়েছে, কিন্তু আমার এটুকু মনে হয় ইন্ডাস্ট্রি সম্বন্ধে সত্যি কথা বলার সাহস যদি কারোর থেকে থাকে, সেটা কিন্তু চিরঞ্জিত চক্রবর্তীর। সেটা কমার্শিয়াল সিনেমার অবস্থা নিয়েই হোক, বা এই যে শিল্পীরা পলিটিক্সে যাচ্ছে, এই সমস্ত দিক নিয়ে ওনার কিছু বক্তব্য রয়েছে, বা আমাদের ইন্ডাস্ট্রির বিভিন্ন দিক, সেগুলো নিয়ে ওনার যা জ্ঞান রয়েছে সেটা অনেকের নেই। এবং সেই হিসেবে আমি চিরঞ্জিত চক্রবর্তী খুব রেসপেক্ট করি, এবং উনি ভালো মানুষও একজন। ওনার আমি সামনাসামনি একবার ইন্টারভিউ নিয়েছিলাম, খুব ছোট্ট সময়ের জন্য ইন্টারভিউ নিয়েছিলাম, বেশি বড় ইন্টারভিউ নিতে পারিনি। সেরকম টাইম ওনার ব্যবহার দেখে বুঝতে পেরেছিলাম যে না, মানুষটা সত্যি ভালো। কিন্তু এই যে পলিটিক্স, এই যে জিনিসটা কি হয় মানে মানুষের মধ্যে স্বাভাবিকত্বটা না, যে সরলতাটা, সেটা কোথাও গিয়ে নষ্ট করতে হয়। যারাই সরলতাটা রাখতে পারে দু জায়গাতেই, তারাই জীবন অনেক দূরে এগোতে পারে। যারা পারে না তারা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায়। আজকে আপনারা ভেবে দেখুন, চিরঞ্জিতের সমসাময়িক যারা ছিল তাদের মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একমাত্র টিকে রয়েছে। অভিষেক চট্টোপাধ্যায়কে আমরা হারিয়ে ফেলেছি। তাপস পালের কি অবস্থা হয়েছিল নিজের দোষে আমরা সবাই জানি। তো পলিটিক্স এই জায়গাটা না খুব বাজে একটা জায়গা। যারা এই জায়গায় টিকতে পারে তারা নিজের দমে টিকতে পারে। যেমন ধরুন দেব। এবং কেন বলি যে দেব সবাই হতে পারবে না, তার জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তো রিসেন্টলি মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করা নিয়ে জিজ্ঞাসা করা চিরঞ্জিত চক্রবর্তীকে যে কাজ করতে চায় কিনা। সেখানে চিরঞ্জিত চক্রবর্তী জানায় যে না, সে কখনোই মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করতে পারবে না, কারণ তার পক্ষে সেটা পসিবল না। তোকে যদি সুযোগও দেওয়া হয় যে কোনো একটা সিনেমায় যেখানে মিঠুন চক্রবর্তী রয়েছে, তাহলে চিরঞ্জিত চক্রবর্তী সেই সিনেমাটা না করে দেবে। সেই সিনেমায় তিনি কাজ করবেন না, কারণ তিনি একসঙ্গে চিরঞ্জিত চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চায় না। এবার এটাকে একটা শিল্পীর সত্যি কথা বলতে গেলে মেন্টালিটি হওয়া উচিত। আজকে আপনারা দেখুন, মিঠুন চক্রবর্তীর কথা ভাবুন। মিঠুন চক্রবর্তী তো দেব বলি, জিৎ বলি, প্রসেনজিৎ বলি, চিরঞ্জিত বলি, এদের সবার থেকে বিরাট বড় একজন সুপারস্টার, তাই না? সে বলিউডের একজন নামকরা সুপারস্টার। অমিতাভ বচ্চন থেকে শুরু করে সবাই সমীহ করতো যাকে। আজকে রাশিয়া, জার্মানি, বিভিন্ন জায়গাতে মিঠুন চক্রবর্তী ফ্যান ফলোয়িং কিছু কম না। হ্যাঁ, ওনারও কিছু পলিটিক্যাল দিক রয়েছে যেটার সঙ্গে হয়তো আমি এগ্রি করি না অনেক সময়, সেটা আলাদা দিক। কি যেন শিল্পী সত্তা হিসেবে যদি ভেবে দেখি, মিঠুন চক্রবর্তী একজন বিরাট রেসপেক্টেবল পার্সন। এবার আপনারা ভেবে দেখুন, দেব তো অনেক জুনিয়র মিঠুন চক্রবর্তীর চেয়ে। যখন প্রজাপতির অফার মিঠুন চক্রবর্তীকে করা হলো দেবের তরফ থেকে, যদি চিরঞ্জিত মানে যদি মিঠুন চক্রবর্তী এইভাবে ভাবতো যে চলো দেব আজকে আমাকে অফার করছে, সে একজন তৃণমূলের লোক, তো আমি এই কাজটা করবো না, সে কি মেন্টালিটি রেখেছে? সে কিন্তু দেবের সঙ্গে জমিয়ে কাজ করেছে, নিজেকে মানে দেবকে নিজের ছেলে বলে সম্বোধন করেছে, এবং বিভিন্ন ইন্টারভিউতে কখনো দেবকে কিন্তু উল্টোপাল্টা কথা সে বলেনি। তো সে কিন্তু চাইলেই, যেহেতু সে অন্য একটা দলের হয়ে কাজ করে, সে তার বিরোধী দলের একজন মানুষের সাথে কাজ তো না করতেই পারতো, কিন্তু করে কি হলো, ইন্ডাস্ট্রির তো লাভ হলো, ইন্ডাস্ট্রি এগোলো। তো সেখানে দাঁড়িয়ে আজকে চিরঞ্জিত চক্রবর্তীর এই যে বক্তব্যটা, যার সঙ্গে এককালে মিঠুন চক্রবর্তী আমরা কাজ করতে দেখেছি, এবং সমসাময়িক দুজনে কিন্তু বয়সের যে বিরাট হেড রয়েছে তা কিন্তু নয়। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে এসে একটা পলিটিক্যাল কারণে উনি বলছেন যে আমাদের নেত্রী কোনো উল্টোপাল্টা বলেছেন, সেই কারণে করবো না। পলিটিক্স আলাদা, শিল্পের জায়গাটা আলাদা। আজকে যদি আমরা নিজেদের শিল্পীকে না রেসপেক্ট করতে পারি, আজকে আমরা ভেবে দেখুন না যে চিরঞ্জিত চক্রবর্তী কি পলিটিক্স আর সিনেমা দুটো জায়গায় কি ব্যালেন্সটা বজায় রাখতে পেরেছে? আজকে কি দাবাড়ু ওনার নামে হিট হচ্ছে? হচ্ছে না। অথচ উনি কিন্তু এককালে বিরাট বড় একজন সুপারস্টার ছিলেন। সেই সুপারস্টার টাইটেলটা উনি কেন ধরে রাখতে পারলেন না? কেন প্রসেনজিৎ পারলো, কেন মিঠুন পারলো, কেন উনি পারলেন না? ঠিক এই মেন্টালিটির কারণে। এবং এখানেই কিন্তু একটা মানুষ পিছিয়ে যায়, একটা মানুষ এগিয়ে যায়। এটা কিন্তু কোথাও গিয়ে মাথায় রাখতে হবে। আজকে দেখুন দেব কত সুন্দরভাবে পলিটিক্সটাকেও সামলাচ্ছে, সিনেমার ইন্ডাস্ট্রিটাকেও সামলাচ্ছে। সে তো চাইলেই প্রজাপতি অন্য কাউকে নিতে পারতো। এবং সব থেকে বড় কথা দেখুন, এই যে নিজের দলের ভালো বলা, খারাপ বলা, এই জিনিসগুলো চলছে, সেখানে দেব কিন্তু প্রধানে যে দলের হয়ে কাজ করছে সেই দলে কিন্তু ভুল ত্রুটি তুলে ধরেছে পুরোপুরি। এই যে আজকে মানে চাকরি নিয়ে যে এত ক্যাচাল হলো, শিক্ষক নিয়োগে নিয়ে এত যে দুর্নীতি হলো, সেটা কিন্তু অলরেডি প্রধানের দেবতা দেখিয়েছে। তো সে যে দলের হয়ে কাজ করে সে তো এই সত্যিটা নাই তুলে ধরতে পারতো, কি দরকার রয়েছে? সে তো এই মেন্টালিটি দেখিয়েছে, যে কারণে আজকে দেবের রেসপেক্টটা দেখুন কোথায় গিয়ে গেছে। সিনেমার লোকেরাও দেবের কাজ দেখতে যাচ্ছে, পলিটিক্সকে তো দেবের একটা অন্য সম্মান রয়েছে।
যারা সিনিয়র লোকজন, বাড়ির কাকা জ্যাঠা যত, কেউ দেবকে খারাপ কথা বলবে না, সে যে কোনো দল করুক না কেন। দেবের জন্য সবার রেসপেক্ট আলাদা। সেখানে দাঁড়িয়ে তো চিরঞ্জিত অনেক অনেক পিছিয়ে যাচ্ছে। একজন সিনিয়র মানুষ হয়ে, ইন্ডাস্ট্রি সম্বন্ধে যার জ্ঞান এত অগাধ, তিনি যদি এরম একটা বক্তব্য রাখেন আজকের দিনে দাঁড়িয়ে, যে আমার সঙ্গে যদি এরম একজন শিল্পীর কাজের অফার আছে আমি না করে দেবো, কোনো মানেই হয় না। যারা করছে সেটা তাদের ইচ্ছে, তারা করুক গে যাক, এরকম ধরনের যে বক্তব্য করা, তার মানে কি দেবকে এক প্রকার হেয় করা হচ্ছে। দেব যেটা করেছে ভুল করেছে, বিষ্ণু চক্রবর্তীর সঙ্গে কাজ করা উচিত নয়। তিনি একজন সিনিয়র হিসেবে একটা জুনিয়রকে এই ধরনের বক্তব্য পেশ করার চেষ্টা করছেন। তো এটা কিন্তু কোথাও গিয়ে ঠিক নয়। আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রি এমনিই অবস্থা, সেখানে যদি এই পলিটিক্যাল কারণে আমি এর সঙ্গে কাজ করব না, ও ওর সঙ্গে কাজ করবে না, এই যদি মেন্টালিটি হয়, তাহলে এই যতই আপনি জ্ঞান দিন না কেন কমার্শিয়াল সিনেমা হওয়া দরকার, আজকে আমি কিছু ঘুরতে কেউ টু আনবো, হ্যান ত্যান যতই বলুন না কেন, কোনো সিনেমাই ওয়ার্ক করবে না যদি নিজেদের মধ্যে আপনার ইউনিটি না থাকে, নিজেদের মধ্যে সেই বন্ধুত্ব না থাকে। আজকের বিঠুন চক্রবর্তীও তো নাই করতে পারতো। এই যে সোহম অফার করেছে শাস্ত্রী, সোম কোন দল করে, বিঠুন চক্রবর্তী কোন দল করে, বিঠুন চক্রবর্তী বলতেই পারতো যে চলো এই সিনেমাটা আমি করবো না, কিন্তু এসে খাটছেন, শুটিং করছেন, রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করছে বিঠুন চক্রবর্তী, নাই করতে পারতো। কিন্তু এইটা করার ফলে উনি পলিটিক্যাল ক্ষেত্রে একটা ভালো জায়গা বজায় রাখতে পারছেন। সিনেমার ক্ষেত্র, সিনেমা পলিটিক্সকে এক করলে হবে না বস। যারা করছে না তারা টিকে যাচ্ছে, যারা করছে তারা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এবং এই বক্তব্যটা খুব বাজে একটা বক্তব্য হয়েছে, একজন শিল্পী আর এক শিল্পীকে এইভাবে ছোট করা উচিত নয়। পলিটিক্যাল ক্ষেত্রটা আলাদা, সিনেমার ক্ষেত্রটা আলাদা। যাই হোক, এটা নিয়ে আমি আমার বক্তব্য দিলাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।